দ্য ডিজিটাল এডুকেয়ারে সকলকে স্বাগত। আমি ইতিহাস বিষয়ের শিক্ষক বিশ্বজিৎ স্যার। আজকে তোমাদের নবম শ্রেণীর যে ইতিহাস নিয়ে আলোচনা করব আজকে। তো তোমাদের কথা হচ্ছে কি, যে ইতিহাসে আমরা জানি তিনটা যুগ। কি কি? একটা হচ্ছে প্রাচীন, মধ্য, আধুনিক। এর আগে যখন তোমরা ক্লাস 8-এ পড়েছো, টোটালটাই পড়েছো কিন্তু কি ভারতের ইতিহাস। এবার যেহেতু তোমরা নবম শ্রেণীতে উঠেছো, তো নবম শ্রেণীতে কিন্তু তোমাদের রয়েছে কি ইউরোপের আধুনিক এবং মধ্যযুগের ইতিহাস কিন্তু এখানটায় আমরা পড়বো। টোটালটাই কিন্তু একদম নতুনভাবে তোমাকে আলোচনা করতে হবে, নতুনভাবে পড়তে হবে, নতুন করে শিখতে হবে। সেই সমস্ত বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। প্রথম অধ্যায়ে তোমাদের কি রয়েছে? ফরাসি বিপ্লব। যে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। যে ফরাসি বিপ্লব হয়েছিল হচ্ছে সতেরোশো সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে। সতেরোশো উননব্বই উননব্বই খ্রিস্টাব্দে, ঠিক আছে? যে 1789 খ্রিস্টাব্দে আমাদের হচ্ছে ফরাসি বিপ্লব হয়েছিল। এবার ফরাসি বিপ্লব, বিপ্লব বলতে কি বুঝি? যে যখন কোনো অবস্থার দ্রুত পরিবর্তন ঘটবে তখন সেটাকে বলবো হচ্ছে আমরা ফরাসি বিপ্লব। এই ফরাসি বিপ্লবে আমরা কি দেখতে পেয়েছি? যে আধুনিক বিশ্বে, এই আধুনিক বিশ্বে প্রথম ঘটে যাওয়া মানে যুগান্তরী ঘটনা ছিল হচ্ছে 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব। এবার কথা হচ্ছে যে ফ্রান্সে বা ফরাসিতে কেন বিপ্লব ঘটেছিল? সেই সময় ত্রয়োদশ লুই থেকে শুরু করে ষোড়শ লুই পর্যন্ত সেই সময় কিন্তু রাজাদের যে রাজতান্ত্রিক থেকে কিভাবে গণতান্ত্রিকে যাচ্ছি আমরা, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানটায় দেখব। যে রাজা ছিল কি সেই সময় কি স্বৈরাচারী, রাজা ছিল অত্যাচার এবং অনাচার, কিন্তু তার বিরুদ্ধে সেই সময়কার জনসাধারণ থেকে শুরু করে তোমার হচ্ছে দার্শনিকরা এর বিরুদ্ধে হচ্ছে লড়াই করেছিল। এবং সেখান থেকে রাজতান্ত্রিক থেকে সেখানে চলে আসলো কি গণতান্ত্রিক প্রতিষ্ঠা। যে রাজতান্ত্রিক বলতে রাজার শাসন, আর গণতান্ত্রিক বলতে সেটা হচ্ছে জনগণের দ্বারা যে শাসন নির্বাচন করা হবে তাকে বলবো হচ্ছে আমরা গণতান্ত্রিক। তো দেখা যাক কি আছে, যে সাধারণত বিপ্লব বলতে বোঝায় কি প্রচলিত ব্যবস্থার দ্রুত, ব্যাপক এবং আমূল পরিবর্তন। বিপ্লব বলতে আমরা কি জানি? যে দ্রুত অবস্থার পরিবর্তন, যে প্রচলিত ব্যবস্থা রয়েছে সেটা খুব তাড়াতাড়ি পরিবর্তন আনতে হবে। এবার সেই অর্থে কি দেখা যাচ্ছে, যে ফ্রান্সে যে দেশটিকে কেন্দ্র করে এমন একটি পরিবর্তনের ঝড় বয়ে গেছিল যা ফ্রান্সের জনগণ, রাজনীতি, অর্থনীতি এবং সামাজিক ব্যবস্থাকে ওলট পালট করে দিয়েছিল। যে ফ্রান্সের যে দেশটাকে কেন্দ্র করে যে ঝড় একটা উঠেছিল, সেখানে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এই সমস্ত বিষয়গুলোর একটা ওলটপালট করে দিয়েছিল। ফ্রান্সে দৈব রাজতন্ত্রের সমর্থক ছিলেন হচ্ছে স্বৈরাচারী। যে এখানে কি বলছে, যে ফ্রান্সের দৈব রাজতন্ত্র, রাজা কি বলেছেন? যে ভগবানের দূত, ভগবান বলে রাজাকে পাঠিয়েছে জনগণকে দেখাশোনা করার জন্য। এই কথাটা বলে কিন্তু তারা শাসন শুরু করেছে। এবার সেখানে কি দেখা যাচ্ছে, যে ত্রুটিপূর্ণ ছিল অর্থনীতি, সামাজিক ক্ষমতার বৈষম্য, যে সামাজিক ক্ষমতা ছিল সেটা একটা বৈষম্য ছিল। তারপরে কি রয়েছে? সামন্ততান্ত্রিক কাঠামো, সম্পদ বন্টন, অসাম্য প্রভৃতি ব্যবস্থার মধ্যে একটা অচলায়তন বসেছিল। এর বিরুদ্ধে ফ্রান্সের দার্শনিকরাও কিন্তু পথে নেমেছিল। এবার কি রয়েছে তারপরে? এবার রয়েছে যে অভিজাতরাও ফরাসি সম্রাটের বিরোধিতা শুরু করেন। এবার অভিজাত, যে সেই সময় কিন্তু আমরা জানি যে রাজার পরে যাজক এবং অভিজাত এদের অবস্থান কিন্তু ছিল। আর এরা কিন্তু সেই সময় কিন্তু কোনো রকম কর বা ট্যাক্স দিত না। সেই সমস্ত কর বা ট্যাক্স আসতো সাধারণ মানুষের কাছ থেকে, যেরকম সাধারণ মানুষ বলতে কৃষক, শ্রমিক এদের কাছ থেকে। তো সেখান থেকে কিন্তু এই সাধারণ মানুষকে অবহেলা, অত্যাচার, অনাচার শুরু করলো, এবং সেখান থেকে জনগণ ক্ষিপ্ত হয়ে রাজার বিরুদ্ধে হচ্ছে বিপ্লব আনার চেষ্টা করলো। এবার যা এক নতুন যুগের হচ্ছে উন্মেষ ঘটেছিল ফরাসি রাজতন্ত্রের। পরবর্তীকালে কি দেখা যাচ্ছে, যে ফরাসি বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত হয়েছে সারা বিশ্বের নিপীড়িত জনগণ। এবার ফরাসি বিপ্লবের অনুপ্রাণিত হয়েছে সারা বিশ্বের হচ্ছে নিপীড়িত জনগণ, যেটা হচ্ছে সাধারণ মানুষ ছিল। এবার কি বলছে জস লেফেবর, কি বলছেন? যে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগের ফরাসি বিপ্লবী ছিল আধুনিক সভ্যতার হচ্ছে বৃহত্তর পথের বাঁক। ইনি একটা কথা বলেছেন। এবার তারপরে কি রয়েছে? এবার ফরাসি বিপ্লব ঘটেছিল হচ্ছে আমরা জানি সতেরোশো সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে, ঠিক আছে? 1789 খ্রিস্টাব্দে 14ই জুলাই, যখন হচ্ছে বাস্তিল দুর্গ মানে
আক্রমণ করে, তখন থেকে কিন্তু সেই সময় রাজার শাসন ঘুরে যায়। এইবার সেই সময় কিন্তু একটা ঘটনা ঘটেছিল যে ফ্রান্সের একটা শহর ছিল প্যারিস, সেখানে রাজা 7,000 সৈন্য পাঠিয়েছিলেন। এবার দিনটা ছিল কবে? 14ই জুলাই 1789 খ্রিস্টাব্দে। এবার সেই দিনটায় যখন 7,000 সৈন্য পাঠালো, তখন কিন্তু জনগণ ভাবলো যে রাজা তাদের জনগণকে মারার জন্য বা হত্যা করার জন্য পাঠিয়েছিল। সেই সময় জনগণ একজোট হয়ে তোমার হচ্ছে বাস্তিল দুর্গ হচ্ছে পতন ঘটান, এবং সেখান থেকে কিন্তু শুরু হয় ফরাসি বিপ্লবের তোমার হচ্ছে মানে উত্থান, এবং সেখান থেকে রাজার শাসন ঘটে যায়। এবার কি রয়েছে যে রাজনৈতিক কারাগার ও ভ্রান্ত অর্থনীতির জাদুঘর হিসেবে। ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কথাটি বলেছেন কে? অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অফ নেশন গ্রন্থে। কেন বলেছেন দেখো, যে এটা কিন্তু তোমাদের 2 নম্বরের জন্য কিন্তু প্রশ্ন আসে। কি আসে? 2 নম্বরের জন্য 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব ছিল মূলত হচ্ছে ফরাসিদের দীর্ঘদিনের পঞ্জীবিত নানা অভাব, অভিযোগ ও অসন্তোষের ফল। এবার 1789 খ্রিস্টাব্দে যে ফ্রান্সে ফরাসি বিপ্লব হচ্ছে, তার একটা কারণ কি, যে কি এখানে দীর্ঘদিনের হচ্ছে অভাব, অভিযোগ, এই সমস্ত বিষয়ের বিরুদ্ধে হচ্ছে তোমার হচ্ছে অসন্তোষ দেখা দিচ্ছে। আর্থসামাজিক অসাম্য, স্বৈরাচারী রাজতন্ত্র, শাসনতান্ত্রিক নীতিহীনতার বিরুদ্ধে ফরাসি জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ছিল এই বিপ্লব। এবার রাজা ছিল স্বৈরাচারী এবং শাসনতান্ত্রিক ছিল কি? নীতিহীনতার, মানে শাসনতান্ত্রিকের কোনো নীতি ছিল না। এই সমস্ত বিষয়ের উপর জনগণ কি হলো? ক্ষিপ্ত হয়ে গেল। তারপরে কি রয়েছে? এই বিপ্লবের উৎস অনুসন্ধান করতে গিয়ে ঐতিহাসিক জর্জ লেফেভার বলেছেন, ফরাসি বিপ্লবের উৎস অনুসন্ধান করতে হবে তার অতীত ইতিহাসের মধ্যে। এবার ঐতিহাসিক জর্জ লেফেভার কি বলেছেন, যে ফরাসি বিপ্লবের যদি তুমি মানে যে তথ্য অনুসন্ধান করতে যাও, তাহলে তোমাকে যেতে হবে অতীতের ইতিহাসে। এবার অতীত ইতিহাস দেখলে বুঝতে পারবা যে কেন তোমার হচ্ছে ফ্রান্সে বিপ্লব হয়েছিল। এবার তারপর কি রয়েছে? অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে ফ্রান্সের রাজতন্ত্রকে এক জটিল পরিস্থিতির ও অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে হয়েছিল। যে এবার চলে গেলাম অষ্টাদশ শতকে। এই অষ্টাদশ শতকে কি হয়েছিল? যে ফ্রান্সের যে রাজতন্ত্র এক জটিল পরিস্থিতিতে তৈরি হয়েছিল। কি জটিল? সেটা হচ্ছে অর্থনৈতিক একটা সংকট দেখা দিয়েছিল। এবার ফ্রান্সের রাজাকে বলা হয় লুই, ত্রয়োদশ লুই, চতুর্দশ লুই, পঞ্চদশ লুই। ত্রয়োদশ লুই থেকে কিন্তু শুরু হয়েছিল তোমার হচ্ছে রাজার অত্যাচার ও অনাচার। সেখান থেকেই সেই সময় রাজারা ছিল বিলাসবহুল, তারা আমোদ প্রমোদ করতো, এবং সেখান থেকে কিন্তু তাদের একটু অর্থ নষ্ট হতো, এবং সেখান থেকে কিন্তু অর্থনৈতিক একটা সংকট দেখা দিল। আমরা আছি কোথায়? যে রাজনৈতিক কারাগার ও হচ্ছে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। আশা করি ফরাসি বিপ্লব, যে ফরাসি বিপ্লবটা বললাম 2-4 কথায়, সেটা কিন্তু তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা সেটা ডিটেলসে মানে ফরাসি বিপ্লবের যে দার্শনিকের অবদান, এটা পরে আমরা আলোচনা করবো পরের ভিডিওতে। এবার কি রয়েছে? যে ফ্রান্সের সেই সময় শাসক কে ছিল? বুর্ব রাজতন্ত্র। ফ্রান্সের যে রাজা ছিল তারা ছিল বুর্ব রাজতন্ত্র, এবং তাদের স্বৈরাচারী ও দৈব অধিকারের তত্ত্বের বিশ্বাসী। এরা হচ্ছে স্বৈরাচারী, দৈব অধিকার মানে ভগবান তাদেরকে পাঠিয়েছে জনগণকে দেখাশোনা করার জন্য। এবার ত্রয়োদশ লুই তার আমলে ফ্রান্সে যে কেন্দ্রীভূত স্বৈরাচারী রাজতন্ত্রের উদ্ভব ঘটেছিল, তা হাতিয়ার করে সম্রাট চতুর্দশ লুই, পঞ্চদশ লুই তাদের শাসনকালে অপ্রতিহত ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন। দেখো, স্বৈরাচারীর যে উত্থান সেটা ত্রয়োদশ থেকে শুরু হয়েছিল, ত্রয়োদশ লুই থেকে। সেটা করলো কে? চতুর্দশ লুই এবং পঞ্চদশ লুই। ফরাসি বিপ্লব ঘটে কিন্তু ষোড়শ লুইয়ের আমলে। এইবার দৈব ক্ষমতায় বিশ্বাসী ফরাসি রাজতান্ত্রিক কার্যে জনসাধারণের কি রয়েছে? অংশগ্রহণের কোনো সুযোগ ছিল না। যে দৈব ক্ষমতায় বিশ্বাসী ফরাসি যে রাজতন্ত্র ছিল, সেখানে জনগণের কোনো মানে অংশগ্রহণের কোনো অধিকার ছিল না। রাজারা তাদের কাজের জন্য কি করলো? কখনোই নিজেদের জনসাধারণের কাছে দায়বদ্ধ বলে মনে করতেন না। রাজা যা কাজ করত, জনগণকে কোনো রকম কৈফিয়ত দিতে হতো না। তারপরে কি রয়েছে? যে ফরাসি সম্রাটরা কারণে অকারণে বহু মানুষের রাজনৈতিক অধিকার ও স্বাধীনতার হরণ করে কারাগারে নিক্ষেপ করতেন। যে কারণে দার্শনিক ভলতেয়ার বলেন, বিপ্লবের আগে ফ্রান্সে রাজনৈতিক কারাগারে পরিণত হয়েছে। এবার এখানে একটা এমসিকিউ আসে, যে রাজনৈতিক কারাগার কথাটা কে বলেছেন? দার্শনিক ভলতেয়ার। কেন বলেছেন? কারণ সেই সময় যে রাজা যে স্বৈরাচারী ছিল, সেই সময়কার জনগণের যে রাজনৈতিক অধিকার ও স্বাধীনতা হরণ করে বিনা বিচারে তাকে হচ্ছে কারাগারে নিক্ষেপ করে দিত,
ওর জন্য এটাকে বলা হয়েছে কি রাজনৈতিক কারাগার। কথাটা কে বলেছেন? ভলতেয়ার, দার্শনিক ভলতেয়ার। তারপর কি রয়েছে, এটা গেলো তোমার রাজনৈতিক কারাগার। এবার যেটা আসবে যে রাজনৈতিক কারাগার হিসাবে ফ্রান্স, রাজনৈতিক কারাগার হিসেবে ফ্রান্স, যে কথাটা হচ্ছে আমাদের ভলতেয়ার দার্শনিক বলে গেছেন। কেন বলেছেন সেটা বললাম একটু আগেই। এবার কি রয়েছে যে যার মূলত কারণগুলি ছিল কি, এক নম্বর কারণ রয়েছে ফরাসি সম্রাট চতুর্দশ লুই ছিলেন হচ্ছে চরম স্বৈরাচারী। তিনি বলতেন কি আমি রাষ্ট্র। তাহলে এখানে কিন্তু একটা প্রশ্ন আর একটা এমসিকিউ হয়ে গেল, তোমরা লিখে রাখতে পারো যে কি আমি রাষ্ট্র কথাটি কে বলেছিলেন, তোমার হচ্ছে এই সম্রাট, ফরাসি সম্রাট চতুর্দশ লুই। এটা কিন্তু এমসিকিউ হিসাবে আসে। তিনি শাসন, আইন, বিচার বিভাগের সর্বময় কর্তা ছিলেন। এইবার এই যে রাজনৈতিক কারাগার কেন বলা হয়েছে, যে রাজা ছিলেন স্বৈরাচারী এবং তিনি বিচার করবেন, তিনি হচ্ছে শাস্তি দিবেন, সেই সমস্ত অধিকার তার হাতে ছিল। 2 নম্বর কি রয়েছে, পঞ্চদশ লুই ছিলেন হচ্ছে অলস ও বিলাসী সম্রাট। অলস বুঝতে পারছো, আর বিলাসী বলতে আমোদ প্রমোদ করতে বেশি পছন্দ করতেন। এবার তার উপপত্নী কি নাম, মাদাম দা পম্পাই দ্বারা প্রভাবিত হয়ে শাসন পরিচালনা করলেন, প্রশাসন দুর্নীতি ও স্বজন পোষণ ভরে যায়। যে তার উপপত্নী মাদাম দা পম্পাই এর দ্বারা প্রভাবিত হয়ে শাসন পরিচালনা করলেন, সেটা কি ছিল, যখন শাসন পরিচালনা করলেন সেই শাসনটা ছিলেন হচ্ছে দুর্নীতিতে ভরা। তারপরে কি রয়েছে, অযোগ্য ও দুর্বল সম্রাট এই যে ষোড়শ লুই, এই ষোড়শ লুইয়ের আমরা কিন্তু বিপ্লব ঘটবে। আমরা কিন্তু বিপ্লব কেন ঘটেছিল সেই সমস্ত বিষয় কিন্তু আমরা এক এক করে আলোচনা করছি। তার একটু ইতিহাস কিন্তু আমি আগে বলে দিয়েছি কেন হয়েছিল। এবার রাজতন্ত্রকে অবক্ষয়ের শেষ সীমানায় নিয়ে যায় এই অযোগ্য এবং দুর্বল সম্রাট। দুর্বল ছিলেন কে, ষোড়শ লুই। এই পরিণতি অবক্ষয়ের শেষ সীমানায় নিয়ে যান তিনি। তার পাশাপাশি কি হলো, এই দুর্বল শাসক ষোড়শ লুই প্রশাসনিক অদক্ষতার কারণে ফ্রান্সে অভিজাত সম্প্রদায়ের ক্ষমতা বৃদ্ধি পায়। অভিজাত যারা হচ্ছে ধনী, এদের এই ফ্রান্সের যে অভিজাত সম্প্রদায় ছিল, মানে ফ্রান্সের 3টা সম্প্রদায় ছিল, একটা হচ্ছে যাজক অভিজাত আর হচ্ছে সাধারণ মানুষ। এবার এই 3টা সম্প্রদায়ের মধ্যে একজন ছিল হচ্ছে অভিজাত সম্প্রদায়। এদের হচ্ছে অদক্ষতার কারণে, ষোড়শ লুইয়ের অদক্ষতার কারণে এই যে অভিজাত সম্প্রদায়ের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। প্রশাসন প্রচন্ড দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। এবার এর জন্য প্রশাসন কি প্রচন্ড হারে দুর্নীতি হয়ে পড়ে, মানে প্রশাসনিক ব্যাপারটা। এবার তারপর কি রয়েছে দেখা যাক, যেটা গেল রাজনৈতিক কারাগার কেন বলা হয়েছে। এবার রাজনৈতিক কারাগারের মধ্যে আরো রয়েছে কি, 5 নম্বর কি রয়েছে, অভিজাত রাজপুরুষেরা লেটার দা ক্যাশে নামে এক রাজকীয় পরোয়ানা দ্বারা যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে বিনা বিচারে কারারুদ্ধ করে রাখার অধিকার পায়। তাহলে লেটার দা ক্যাশে এটা কিন্তু 1 নম্বর জন্য আসে। লেটার দা ক্যাশে মানে কি, যে রাজনৈতিক কারাগারে কি দেখা যাচ্ছে, যে এই যে লেটার দা ক্যাশে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করবে কিন্তু তার কোনো বিচার হবে না, বিনা বিচারে তাকে কারাগারে নিক্ষেপ করে দিবে। আবার লেটার দা গ্যাস এটা কি, এই রাজকীয় পরোয়ানার মাধ্যমে যে কোনো অভিযুক্ত ব্যক্তিকে বিনা বিচারে ছেড়ে দেওয়া অধিকার পায়। এবার লেটার দা গ্যাসে কি, এক রাজকীয় পরোয়ানার মাধ্যমে কোনো ব্যক্তি দোষ করলো, তার হচ্ছে যে কোনো অভিযুক্ত ব্যক্তিকে বিনা বিচারে ছেড়ে দেওয়ার অধিকার পায়। এটা হচ্ছে তোমার মানে অভিজাত যাজকদের ক্ষেত্রে তোমার হচ্ছে এই ব্যাপারটা নিয়োগ করা ছিল। তারপরে কি রয়েছে, ফ্রান্সের রাজ পরিবারের সদস্যরা সর্বদা বিলাসবহুল ও ব্যয়বহুল জীবন কাটাতে অভ্যস্ত ছিল। একটু আগে বলেছিলাম যে ফরাসি বিপ্লবের কারণের মধ্যে অন্যতম কারণ কি, সেই সময় যে রাজারা ছিলেন তারা হচ্ছে বিলাসবহুল এবং বিনোদন বেশি পছন্দ করতেন। তারপর থাকে কি, যে ফরাসি সম্রাটদের ত্রুটিপূর্ণ বিদেশ নীতির কারণে তারা বিভিন্ন বৈদেশিক যুদ্ধে জড়িয়ে পড়তেন। এবার বৈদেশিক যে নীতি ছিল সেটা ত্রুটিপূর্ণ ছিল, এর জন্য তারা কি হচ্ছে যে বৈদেশিক বিদেশের সাথে অন্য দেশের সাথে তারা বিভিন্ন অকারণে মানে কারণে যুদ্ধে লিপ্ত হয়ে যাচ্ছেন। এর জন্য কিন্তু মানে রাজার কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে এবং রাজ্যেরও ক্ষতি হয়ে যাচ্ছে। তাই ফরাসি বিপ্লবের জন্য রাজতন্ত্রের দায়িত্ব কোনোভাবেই অস্বীকার করা যায় না। রাজতন্ত্রের দায়িত্ব এটাকে কোনোভাবে অস্বীকার করা যায় না। ফরাসি সম্রাট ইচ্ছা করলেই এই দুর্নীতিগুলি বন্ধ করতে পারতেন, যে কারণে ঐতিহাসিক ফিসার ফরাসি বিপ্লবের জন্য রাজতন্ত্রকেই দায়ী করেছেন। এটা যে এই যে দুর্নীতি যে করেছে রাজা, বা একটু ঢিলাঢালা ছিল বা দুর্বল ছিল, এগুলো রাজা ইচ্ছা করলে
বন্ধ করতে পারতো, কিন্তু করতে পারেনি। তাই ঐতিহাসিক ফিশার কি বলেছেন, যে ফরাসি বিপ্লবের জন্য রাজতন্ত্রকে দায়ী করা যায়। এবার যেটা আসবে সেটা হচ্ছে ওশিয়া রেজিম। ওশিয়া রেজিম, ওশিয়া রেজিম কথাটার অর্থ কি, এটা কিন্তু তোমাদের ধরো 1 নম্বর বা 2 নম্বরের জন্য কিন্তু আসে। ওশিয়া রেজিম, যার কথা একটা হচ্ছে ফরাসি শব্দ, কথার অর্থ হলো পুরানো শাসন। এই পুরানো শাসন কিন্তু সমাপ্ত ঘটবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। এবার তারপরে যখন আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না ফরাসিতে, তখন দেখা যাবে আবার সেই পুরাতন তন্ত্রকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সেটাও কিন্তু আমরা পরে আলোচনা করব। তারপরে কি রয়েছে, খ্রিস্টীয় পঞ্চদশ শতকে ফ্রান্সে যে মধ্যযুগীয় যাজক, অভিজাত, স্বৈরাচারী দৈব রাজতন্ত্র, সামাজিক বৈষম্য ইত্যাদি ফরাসি সমাজ ব্যবস্থার যে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত ছিল তা ওশিয়া রেজিম নামে পরিচিত। তো ওশিয়া রেজিম কাকে বলবো, খ্রিস্টীয় পঞ্চম শতকে ফ্রান্সে যে মধ্যযুগীয় যে অভিজাত, স্বৈরাচারী দৈব রাজতান্ত্রিক, সামাজিক এই সমস্ত বিষয় হচ্ছে তোমার যে দৃঢ় প্রতিষ্ঠাতা হয়েছিল তাকেই বলবো ওশিয়া রেজিম। আর ওশিয়া রেজিম কিন্তু একটা ফরাসি শব্দ। এবার 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবে এই ব্যবস্থার অবসান ঘটিয়ে রাষ্ট্র, সমাজ, অর্থনীতি সর্বক্ষেত্রেই আমূল পরিবর্তন নিয়ে এসেছিলেন। এই স্বৈরাচারী রাজতন্ত্রের উচ্ছেদ ঘটিয়ে সামাজিক বৈষম্য অবসান ও সামন্ততান্ত্রিক কাঠামোকে অপসারিত করে। এইবার এবং নতুন যুগের উন্মেষ ঘটেছিল। তবে ওশিয়া রেজিম বলতে কেবল ফ্রান্সের এই বিশেষ সময়কার কথা বোঝালেও তা সারা ইউরোপের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এবার ওশিয়া রেজিম বলতে যেটা হচ্ছে আমরা কি পেলাম, যে একটা ফরাসি শব্দ, যেখানে হচ্ছে রাজা যে স্বৈরাচারী ছিল তার যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এই সমস্ত বিষয়গুলোর মধ্যে একটা দৃঢ় প্রভাব ছিল। এবং সেখান থেকে 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব যখন ঘটছে তার আগে কি ছিল, সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্র সেটা হচ্ছে আমূল পরিবর্তন ঘটে। সেটাকে বলবো হচ্ছে আমরা ওশিয়া রেজিম। তাহলে আজকের ভিডিও এই অবধি, ওশিয়া রেজিম অবধি থাক। এরপর দিন আমরা এরপর থেকে ভিডিওটা নিয়ে আসবো কি, ফ্রান্সকে কেন ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলা হচ্ছে। এটা খুবই ইম্পর্টেন্ট, যে এর জন্য এটা আলাদা একটা ভিডিও করা হবে এবং তোমরা সাথে থাকবা এবং পাশে থাকবা। আর এই পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং পারলে শেয়ার, কমেন্ট, আর ভিডিও কিরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিও এখানে থাক, আশা করি সকলকে ভালো লাগলো। এখানে রাখছি, ধন্যবাদ।